আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলো রিফর্ম কমিশন করেছেন, তার মধ্যে একটা অন্যতম রিফর্ম কমিশন হচ্ছে লোকাল গভর্নমেন্ট রিফর্ম কমিশন, যারা আমাদের বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনা কিভাবে ঢেলে সাজানো যায় এবং এটা আমাদের মানুষের কতটা এফিশিয়েন্ট সার্ভিস প্রোভাইড করতে পারে সেটার উপরে, এবং এটা নিয়ে যারা বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের এক্সপার্ট তারাই ছিলেন, এবং এনার নেতৃত্বে ছিলেন বাংলাদেশের প্রথিতযশা লোকাল গভর্নমেন্ট এক্সপার্ট ডক্টর তোফায়েল আহমেদ। আমি তার কাছে এটা হ্যান্ড করব। ওনারা আসলে তাদের 2 খণ্ডের প্রায় মোর দেন 500 পেজের যে রিপোর্ট, এটা আসে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে হ্যান্ড ওভার করেছেন। সেখানে ব্রিফ একটু মিটিং হয়েছে, ওখানে উনি আলোকপাত করেছেন ডক্টর তোফায়েল আহমেদ এটার কি ফাইন্ডিংস গুলো কি ছিল, মানে প্রধান প্রধান ফাইন্ডিংস গুলো কি ছিল। তো সেটার উপরে এখন আপনাদের এই প্রেসের সামনে ডক্টর তোফায়েল আহমেদ এবং ওনার সহকর্মীবৃন্দ আপনাদের সাথে কথা বলবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা প্রেস ব্রিফিংয়ের জন্য খুব একটা প্রস্তুত ছিলাম না। আমাদের ইচ্ছা ছিল আমরা কালকে এটা করব, কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় এবং আমাদের শফিক ভাই তারা বললেন যে আজকে করলে ভালো হয়, এবং ওনারা আয়োজন করেছেন, আপনারা এসেছেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আমাদের কমিশনের শুরু ডিসেম্বরের মাঝামাঝি, কিন্তু আমরা কাজ শুরু করতে দেরি হয়েছে একটু, কারণ সদস্য পরিবর্তন হয়েছে কয়েকবার, এইসব ছিল। আর একটা হচ্ছে যে ওয়ার্ডটা ঠিক করা, যে কী নিয়ে কাজ করব, কারণ আমাদেরকে অফিস স্থাপন করা, কিছু কর্মকর্তা কর্মচারী লাগবে, সেগুলো ঠিক করা, কারণ আমাদের তো নিজস্ব কোনো অফিস নেই। অনেকের হয়তো নিজস্ব অফিস ছিল আগে থেকেই, সেই অফিসে তারা কাজ শুরু করতে পেরেছেন। আমাদের এরকম কোনো নিজস্ব অফিস ছিল না। পরে এনআইএলজিতে আমাদেরকে লোকাল গভর্নমেন্ট ডিভিশন থেকে অফিসের ব্যবস্থা করা হয়, এবং এনআইএলজি এবং এলজিইডি থেকে কিছু স্টাফের ব্যবস্থা করা হয়, এবং অন্যান্য জিনিসপত্র, কম্পিউটার, আদার্স এইগুলো ব্যবস্থা করা হয়। আমরা 15-20 দিন পর থেকে মোটামুটি কাজ শুরু করেছি। তো কাজ শুরু করার পরে যে আরেকটা একটু সময় বেশি লাগলো, কারণটা হচ্ছে রোজা এবং ঈদের ছুটির ফাঁদে আমরা পড়ে গেলাম, এতে করে কিছু কাজের অগ্রগতি কম হয়েছে। আর আরেকটা, এটা আমি রিপোর্টের মধ্যে মেনশন করেছি, এই জাতীয় কাজ করার জন্য যে সময় এবং যে জাতীয় আয়োজন লাগে সেসব ঠিক হয়নি, কারণ আমাদের সব সদস্যরা কিন্তু নিজস্ব একটা কাজ আছে সবার, সেই কাজটা করার পর আবার এই কাজ করবেন, তাহলে কোনটা আসল কাজ? আমি ছাড়া সবাই কিন্তু একটা একটা কাজে ছিল, আমি হারে বেকার। তো এতে করেও কিছু কাজের সমস্যা হয়েছে। যাই হোক, আমরা সবাই অত্যন্ত ঐকান্তিকতার সাথে, আমি এখানে ভূমিকাতেও বলেছি, এটাকে সবাই এটা ইবাদতের অংশ, উপাসনার অংশ হিসেবে নিয়েই ওই রকম কমিটমেন্ট দিয়ে কাজগুলো করাতেই আমরা মোটামুটি এই সময়ের মধ্যে 2 ভলিউমের একটা প্রতিবেদন তৈরি করেছি। প্রথম ভলিউম যেটা, তার 2টা অংশ আছে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। আর দ্বিতীয় ভলিউম যেটা, সেই ভলিউমটা হচ্ছে 6টা আইনের খসড়া। এগুলো কাজ করতে গেলে 6টা আইন, এগুলো কিছু নতুন প্রণয়ন করতে হবে, আর কিছু আইন আছে সংশোধন করতে হবে, সেগুলো একটা ভলিউমে আমরা দিয়েছি। এই যে ছোটো ভলিউমটা হচ্ছে আইনের খসড়াগুলো। আর এই ভলিউমে আমাদের 19টা চ্যাপ্টার আছে, অনেক সংযোজনই আছে। এই প্রথম ভলিউমটাতে 2টা অংশ। প্রথম অংশটার মধ্যে মোটামুটি লোকাল গভর্নমেন্টের সরাসরি যেসব বিষয়, সেগুলো। দ্বিতীয় ভলিউমের মধ্যে সরকারি প্রশাসন যন্ত্রের কিছু রিফর্ম সাজেস্ট করা হয়েছে। এগুলো মিলে আমাদের প্রথম এবং দ্বিতীয় অংশ, প্রথম খণ্ডের। আর দ্বিতীয় খণ্ড হচ্ছে সম্পূর্ণভাবে আইন। তো যদি আমরা কি সাজেশনসের প্রবলেমের মধ্যে আসি বা রিকমেন্ডেশনসের মধ্যে আসি, আপনারা এখানে বসা থাকালীন সময় ইনফর্মালি আপনাদের অনেকের সাথে কিছু কিছু আলাপ ঠেলাপ হয়েছে, তাতে দেখি যে প্রেসের একটা ইয়েটা না, ওই সূচি ইলেকশন সম্পর্কে জানতে চাই। আমি ইলেকশনের কথাটা পরে আসবো, কারণ এটাকে দিয়ে অন্য সব আলোচনাকে ডেকে ফেলা হয়। সুতরাং আমি মূল সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওনাকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। সংস্কার করার পরে আপনি ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই।
তো আমাদের যদি চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা এই রিপোর্টগুলো ওয়েবসাইটে দিয়ে দেবো, আজকে রাত্রে থেকে আপনারা পাবেন, ওয়েবসাইটে দিয়ে দেবো, ওয়েবসাইট সম্পর্কে বলবো কোনো ওয়েবসাইটে পাবেন, সেই জন্য আজকে রাত্রে থেকে আপনারা মোটামুটি ওয়েবসাইট দেখলে এই রিপোর্ট পুরোটাই দেখতে পাবেন। আমাদের প্রথমটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠনের পটভূমি। এটা কেন গঠন করা হলো এবং তার কর্মপরিধিগুলো আমরা ঠিক করেছি, কারণ কর্মপরিধি আমাদেরকে যেই টিওয়ার সরকার তৈরি করে দেয়নি, আমরা নিজেরাই কিন্তু চিন্তা ভাবনা করে অনেকগুলো মিটিং করে এই টিওয়ারটা ঠিক করেছি আমরা কী কী নিয়ে কাজ করব। এরকম আমরা 20টা এরিয়া বাছাই করেছি, এই 20টা এরিয়ার উপরেই কিন্তু আমরা কাজ করেছি এবং আলাদা আলাদা চ্যাপ্টারের মধ্যে বিষয়গুলোকে অ্যাড্রেস করেছি। একটা হচ্ছে পূর্বতন যেসব কমিশন ছিল, আমাদের আগে লোকাল গভর্নমেন্ট কমিশন কিন্তু আরও 3টা কাজ করেছে। এটা হচ্ছে নজরুল হুদা কমিশন, রহমত আলী কমিশন, শওকত আলী কমিশন, সেই কমিশনের সুপারিশগুলো। আর এখন এই সরকারের আমলে যে কমিশনগুলো অলরেডি রিপোর্ট দিয়েছে 6টা কমিশন, তাদের রিপোর্টের মধ্যে লোকাল গভর্নমেন্ট নিয়ে কী বলা হয়েছে সেগুলো আমরা এখানে একটা সামারি করেছি। তারপরে আসছে যে ঠিক আছে, তারপরে জাতীয় দ্বিতীয় অধ্যায় আসছে, তৃতীয় অধ্যায় হচ্ছে জাতীয় রাষ্ট্র স্থানীয় রাষ্ট্র। এইটাকে আমরা কিভাবে দেখি, আমাদের যে স্থানীয় রাষ্ট্র বা স্থানীয় সরকার, এটাকে আদৌ সরকার পদবাচ্চা হওয়ার যোগ্যতা রাখে কিনা, এটাকে আমরা সরকার হিসেবে দেখেছি কিনা, ঐতিহাসিকভাবে কি প্রবলেমগুলো আমরা ফেস করেছি। তো এখানে আমরা এই ঐতিহাসিক আলোচনাটা করা দরকার। এই কারণে স্থানীয় সরকার সবার মুখোমুখি থাকলেও আসলে এটা কোনো সরকারও না, স্থানীয় এটা কোনো সরকারের চরিত্রটা ছিল না। কারণ ব্রিটিশ আমলে যখন করা হয় এটা, তার আগের স্তর একটা ইতিহাস আছে, তখন কিন্তু এটা মোরলেস ডিজিটাল রিপাবলিক বলেই আখ্যায়িত করা হতো। ডিজিটাল রিপাবলিক, উইথড্রোয়ালের বইয়ের মধ্যে ডিজিটাল রিপাবলিক বলা হয়েছে, ক্ষুদ্র প্রজাতন্ত্র। কারণ ওখানে কেউ হস্তক্ষেপ করতো না, গ্রামের শাসন গ্রামের লোকরাই করতেন। কিন্তু আস্তে আস্তে এটা পরিবর্তন হয়েছে, কারণ আগের দিনের যারা একটা কেন্দ্রীয় সরকার নামে যে সরকার, সেটা সরকার হওয়ার আগেই কিন্তু আদিমতম রাষ্ট্র হচ্ছে কিন্তু স্থানীয় সরকার। পৃথিবীর আদিমতম রাষ্ট্র কিন্তু স্থানীয় রাষ্ট্র, যেটার উপর অন্য কারো কন্ট্রোল ছিল না। এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু, যেমন সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে, নেদারল্যান্ডস থেকে আরম্ভ করে অনেক দেশে, ইভেন আমেরিকাতেও আগে নিচ থেকে কিন্তু হয়ে উঠে আসছে, তারপরে স্টেট হয়েছে, স্টেটগুলো পরে ফেডারেশন করেছে। কিন্তু আমাদের এখানে সেটা হয়নি, আমাদের এখানে উপর থেকে চাপিয়ে দিয়ে কিন্তু লোকাল গভর্নমেন্ট হয়। ব্রিটিশ আমল থেকে এই ধারাটা শুরু হয়েছে, কিন্তু এই ধারাটা শুরু যে হয়েছে সেটা আর বন্ধ হচ্ছে না এখন পর্যন্ত। উপর থেকেই লোকাল গভর্নমেন্টটাকে করা হয়, কিন্তু লোকাল গভর্নমেন্টটাকে ব্রিটিশ করেছিল এই দেশের মানুষের কল্যাণের জন্য নয়, এটা হয়েছিল তাদের শাসন ব্যবস্থার সুবিধার জন্য। তাদের শাসন ব্যবস্থা যেটা ঔপনিবেশিক শাসন, সেই শাসনের সুবিধার্থে একটু জনসম্পৃক্তি দরকার, ততটুকুই দরকার ছিল তাদের। ওই কারণে লোকাল গভর্নমেন্ট করা হয়েছে এবং পরিপূর্ণভাবে এটাকে সরকারি কর্মচারীদের অধীনস্থ রাখা হয়েছে। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখনকার সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মোর অর লেস লোকাল গভর্নমেন্ট এন্টায়ার সিস্টেমের মা বাপ ছিল। সেই সিস্টেমটা পাকিস্তান আমলেও কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। পাকিস্তান আমলে যেটা চেঞ্জ হওয়া শুরু হয়েছিল 56 সনের সংবিধান করার পরে, সেটা কিন্তু আইয়ুব খান আসার পর থেকে আর থাকেনি, আবার ওই জায়গায় ফেরত গেছে। বাংলাদেশ হওয়ার পরে আমরা যেভাবে জাতীয় রাষ্ট্রের জন্য আমাদের আকাঙ্ক্ষাটা একরকম ছিল, স্থানীয় রাষ্ট্র কী হবে না হবে সেটা নিয়ে তখন আমাদের কিন্তু খুব একটা সচেতনতা, মাথা ব্যথা বা এটা নিয়ে চিন্তা তো ধানা বাঁধেনি। তাই আগের যেটা ছিল সেটাকে একটু নাড়াচাড়া করেই কিন্তু শুরু করা হয়েছে। সেজন্য প্রথমে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ, পরবর্তীতে আস্তে আস্তে 82 সনের পরে উপজেলা পরিষদ, 2000 সনের আইন হয়েছে, 2008-09 থেকে জেলা পরিষদ। এইভাবে করে ঐতিহাসিকভাবে আমাদের লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা কিন্তু এটা অটোনমাস প্রতিষ্ঠান হিসেবে কিন্তু গড়ে ওঠেনি। এখন আমরা এই সময় এসে এটা একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং দেখবেন এখানের রিকমেন্ডেশনগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে র্যাডিক্যাল মনে হবে এটাকে, কারণ এতদিন পর্যন্ত যে সিস্টেমটা ছিল এটা কিন্তু ঠিক লোকাল গভর্নমেন্ট সিস্টেম ছিল না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি দেখেন আপনি, ইভেন ভারতীয় স্ট্যান্ডার্ডও, ভারতীয় উপমহাদেশে যেই আছে লোকাল গভর্নমেন্ট, তার স্ট্যান্ডার্ডও কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্ট কিন্তু ওইভাবে ছিল না। তো আমরা এখানে যে সাজেশনের মধ্যে প্রথমে যেটা করার চেষ্টা করেছি যে ইউনিয়ন, উপজেলা, জেলা, এই যে 3টা প্রতিষ্ঠান, এগুলো 3 ধরনের কাঠামো, 3 ধরনের নির্বাচন, 3 ধরনের নেতৃত্ব, এবং প্রতিষ্ঠানগুলো কিন্তু 3 ধরনের। ইউনিয়নটা এক ধরনের, উপজেলাটা অন্য ধরনের। উপজেলা মাত্র 3 জনের প্রতিষ্ঠান, 2 ভাইস চেয়ার এবং 1 চেয়ারম্যান।
জেলা পরিষদটার মধ্যে কোনো জনগণের কোনো ভোটাধিকার নাই। তাহলে এই যে বিভিন্ন টাইপের অর্গানাইজেশন, কাঠামো এবং আইন, এইটা একটা বিরাট বাধা। আমরা চেষ্টা করেছি সংগঠন কাঠামো এবং আইন কাঠামো দুয়ের মধ্যে সংস্কার করে এইরকম সমজাতীয় নিয়ে আসা, পর্যায়ে নিয়ে আসা। এবং সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি উপরে গণতান্ত্রিক পদ্ধতি, অনেক লং টার্ম চিন্তা করে যে অত্যন্ত মানে গ্রাসরুট লেভেল থেকে গণতান্ত্রিক পদ্ধতি কীভাবে চালু করা যায় এবং পার্লামেন্টারি সিস্টেমের একটা প্রতিরূপ আমরা ওখানে স্থাপন করার চেষ্টা করছি ইউনিয়ন, উপজেলা এবং জেলায়। ঠিক একই রকমভাবে একই জিনিস পৌরসভা এবং সিটি কর্পোরেশনও। সুতরাং আমাদের এখনকার যদি আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী যদি লোকাল গভর্নমেন্ট রিঅর্গানাইজ করা হয়, তাহলে কিন্তু এটা সমকাঠামো ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত একই রকমের কাঠামো হবে। কাঠামোটা মোরলেস সিমেট্রি থাকবে। আর আইনগুলোকে আমরা দেখেছি 5টা মৌলিক আইন, ইউনিয়ন পরিষদ আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, পৌরসভা আইন, সিটি কর্পোরেশন আইন, এগুলো পৃথক পৃথক আইন। কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু একটার আরেকটা প্রতিরূপ অথবা সাংঘর্ষিক কোনো কোনো ক্ষেত্রে। আমরা সব আইনগুলোকে পর্যালোচনা করে একটা সিঙ্গেল অ্যাক্টের অধীনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি সবগুলোকে নিয়ে আসছি। এখন কিন্তু 5টা মৌলিক আইন, শতাধিক অধস্তন আইন এবং হাজার হাজার সার্কুলার দিয়ে কিন্তু লোকাল গভর্নমেন্ট চলে। এই আইনটা যদি পাশ করা হয় তাহলে আইনের সংখ্যা কমে যাবে। সামান্য কয়টা 10-5টা বিধি করতে হবে খালি। এটা একটা মনে করি যে মৌলিক সংস্কার। এবং সেই জিনিসটার সাথে আসবে ইলেকশনটাও তখন ইজি হয়ে যাবে। একটা সিঙ্গেল শিডিউলে আপনি 5টা প্রতিষ্ঠানে ইলেকশন করতে পারবেন। সিঙ্গেল শিডিউলে, মানে একই দিনে বলছি না, সিঙ্গেল শিডিউল দিয়ে স্টেগার্ড ওয়েতে কিন্তু আপনি যেমন দেশটাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ভাগ করে একই দিনে ইলেকশন, একই শিডিউলে ইলেকশন করে ফেলতে পারবেন। এখন 5টা ইলেকশন, এর মধ্যে 3টা ইলেকশন জাতীয় নির্বাচনের মতো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ইলেকশন, এটা জাতীয় নির্বাচনে যেরকম আয়োজন হয় ঠিক একই রকমের আয়োজন হয়ে যায়। তাহলে একটা দেশে 5টা ইলেকশন একটা গভর্নমেন্টের অধীনে 5 বছর ধরে নির্বাচন হতে থাকে। নির্বাচন মানে কিছু অস্থিরতা, কিছু অশান্তি, কিছু বিশৃঙ্খলা এবং কিছু কর্মসময় ওখানে চলে যায় বিরাট। আমরা হিসাব করে দেখেছি প্রায় 225 দিন সময় চলে যায় এই ইলেকশনগুলো করতে গিয়ে। এবং তারপর অনেক হতাহত, জখম, বহু কিছু হয়। এই ইলেকশন সিস্টেমটাকে সিম্পল করা দরকার। যদি এই সিস্টেমে আসি আমরা, তাহলে একটা শিডিউলে 40 দিনের একটা শিডিউল দিয়ে আপনি 5 বছরের ইলেকশন করে ফেলতে পারবেন। একটা সরকার শুরুতেই এরকম নির্বাচনটা হতে হলে 5 বছর সরকার কাজ করবে, আর নতুন কোনো ইলেকশন লাগবে না। এই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এরা সরকারের পুরো মেয়াদেই কিন্তু ওই সরকারের সাথে কাজ করতে পারবে। একটা 5 ইয়ার প্ল্যান যদি বলেন, আপনি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান যদি বলেন, একটা বাজেট ইয়ার বলেন, তাহলে এগুলো সবাই একসাথে কাজ করতে পারবে, সমস্যা অনেক কমে যাবে। এটা একটা দিক। আর খরচের দিক যদি দেখি, তাহলে আমরা দেখেছি যে 2020-21 থেকে 2024 পর্যন্ত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হয়েছে, এতে খরচ হয়েছে 23,000 কোটি টাকার মতো। সরকারের খরচ 2300 কোটি টাকার মতো, সরি 23,000 না, 2300 কোটি টাকার মতো। এই খরচটা 600-700 কোটি টাকাতে নেমে আসবে খরচে। এবং সময় লেগেছে 225 দিন বললাম, এটা 40 দিনে নেমে আসবে। আর লোক নিয়োগ করা হয়েছিল 19 লাখ সামথিং, এটা 9 লাখে আসবে সবগুলো ইলেকশন করার সময়। ওই যে প্রিজাইডিং, পোলিং, বিভিন্ন পজিশন নিয়োগ করতে হয় এগুলো। সুতরাং এইগুলো এটা একটা মৌলিক সংস্কার বলে মনে করি আমরা। এটা জাতি দেখতে পারে, বিবেচনা করে দেখতে পারে। এখানে আমরা যা বলছি তাই করতে হবে এমন কোনো কথা নেই। এখানে হয়তো আরও মত আসতে পারে। এভাবে করে জিনিসটা কিন্তু বিবেচনার দাবি, আর এটা সবার এটাও বিবেচনার দাবিদার বলে আমরা মনে করি। এইবার অন্যান্য বিষয়গুলো যদি আসি, তাহলে মনে করেন অর্থায়ন, লোকাল গভর্নমেন্টের অর্থায়নটা কীভাবে হবে। আমাদের অর্থায়নটা ব্যবস্থার উপরে বিশেষ করে কাজ করেছেন আমাদের ডক্টর মাহফুজ কবির। আমরা সবাই কাজ করেছি, কিন্তু ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি এটা লেখার জন্য বিশেষ করে। তো অর্থায়নের একটা খুব ডিটেইল জিনিস আমরা করতে পেরেছি। একটা হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ নিজস্ব সম্পদ কীভাবে বৃদ্ধি করতে পারে। তারা যে আনএক্সপ্লোর্ড এরিয়াগুলো আছে সেগুলো থেকে তারা এক্সপ্লোর করে নিজস্ব সম্পদ বৃদ্ধি করতে পারে। সম্পদ বৃদ্ধি করলাম, কিন্তু ব্যয়টা কোথায় করব, কীভাবে করব, এটাও কিন্তু মনিটর করা, এটার স্বচ্ছতার সাথে ব্যয় করার বিষয়, এটাও কিন্তু আমাদের এই অর্থায়ন চ্যাপ্টারের একটা অঙ্গীভূত অংশ। এটা অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং পরিকল্পনা মাফিক ব্যয় করতে হবে। ইচ্ছা হলো খরচ করে ফেললাম, এটা করা যাবে না। এটার একটা ডিটেইলিং কাজ করেছি আমরা। আর তৃতীয় জিনিসটা হচ্ছে সরকারের অর্থায়ন। সরকারের অর্থায়ন ছাড়া দুনিয়ার কোথাও লোকাল গভর্নমেন্ট চলে না। আমাদের এখানে অনেকে বলে ফেলেন যে না,
লোকাল গভর্নমেন্টকে যদি আপনি বিকেন্দ্রীকরণ করেন, তাদেরকে যদি ক্ষমতা দেন, তারা তাদের আয়ে তারা চলতে হবে, এটা খুব রং আইডিয়া। দুনিয়ার কোনো দেশে, ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, আপনি দুনিয়ার সব কোনো দেশেই, আমাদের পাশের দেশ ভারত বলেন, শুধু লোকাল গভর্নমেন্টের টাকা লোকাল গভর্নমেন্ট চলে না। কারণ লোকাল গভর্নমেন্ট এলাকাতে যে বসবাস করে তারা দেশের নাগরিক, তারা ট্যাক্স দিচ্ছে না গভর্নমেন্টকে, তারা সেই ট্যাক্সের হকদার। সেই হিসেবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু লোকাল গভর্নমেন্টকে অর্থায়ন করতে হবে। এখন এটা হচ্ছে এখন জাতীয় আয়ের মোট জাতীয় উৎপাদনের 5.5%-এর কম। এখন যে অর্থায়নটা সরকার করে, জাতীয় যে নর্মাল যে বাজেট হয়, সে বাজেটেরও কত 5% কম লোকাল গভর্নমেন্টের অর্থায়ন। এটা ড্রাস্টিক্যালি বাড়াতে হবে। কারণ লোকাল গভর্নমেন্টের লোকজন, লোকাল গভর্নমেন্টের যারা নাগরিক, প্রত্যেকটা নাগরিকের 2টা সত্তা আছে। আপনি একটা লোকাল গভর্নমেন্টের ভোট দিয়ে থাকেন, লোকাল গভর্নমেন্টেরও আপনি সেবা নিয়ে থাকেন, বা এটা আপনারও গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্টও আপনার গভর্নমেন্ট। কিন্তু লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে যে তারা সার্ভিস দেওয়ার জন্য যে অর্থায়ন, সেটা তো ন্যাশনাল স্ট্যাকের, আপনি যে অলরেডি ট্যাক্স তো দিয়ে দিচ্ছেন সেন্ট্রালি, সেই ট্যাক্সের অংশ কিন্তু এখানে পেতে হবে। সুতরাং লোকাল গভর্নমেন্টের যে রাজস্ব এবং যে মূসক বাংলা, এটা পুরো মূল্য সংযোজন কর, ভ্যাট, সেটার অংশবিশেষ আমরা সবাই দিচ্ছি। যিনি লুঙ্গি কিনেন, গামছা কিনেন, গেঞ্জি কিনেন, তিনিও কিন্তু মূসক দিচ্ছেন। তো সুতরাং মূসকের একটা অংশ তারা পাবে না কেন লোকাল গভর্নমেন্ট? আমরা প্রস্তাব করেছি এখানে 1/3 মূসক প্রথম দিয়ে শুরু করেন, লোকাল গভর্নমেন্টকে দেন আপনি। লোকাল গভর্নমেন্ট এটা পাওয়ার হকদার। মনে করেন আমি বিল পে করি ইলেকট্রিসিটির, বিলের যেটা খাম্বা গেছে, তার গেছে, সব আমার ঘরের উপর দিয়ে গেছে, কিন্তু আমি তো এটার থেকে কিছু পাই না। লোকাল গভর্নমেন্ট শুড গেট সামথিং ফ্রম দ্য ইলেকট্রিসিটি বিল। এরকম প্রত্যেকটা আইটেম থেকে যদি ধরেন, এটা কিন্তু অনেক জটিল ব্যাপার হয়ে যায়। সেজন্য আমরা বললাম থোক আপনি মূসকের 1/3 দিয়ে দেন লোকাল গভর্নমেন্টকে, কিন্তু দেওয়ান দিয়ে আপনার কাজ শেষ না। তারা এটা কীভাবে ব্যবহার করছে সেটা মনিটর করেন। সেটা মনিটর করার জন্য এজেন্সির জন্য আমরা সাজেস্ট করেছি, এটা মনিটর করতে হবে শক্তিশালীভাবে, যাতে তারা এটা ব্যবহার করে। এই টাকাটা দিলে সরকার কিন্তু ওই জায়গায় সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট করা লাগবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট ওখানে ডেভেলপমেন্টের জন্য টাকা খরচ করা লাগবে না। এদেরকে দিয়ে করানো হবে, লোকাল নিড দেখে লোকালি এই সব ডেভেলপমেন্ট কাজগুলো হবে, এবং সেই কাজের সুযোগ সৃষ্টি হোক। টাকাও দেন, তাদের কাজ করার মধ্যে তাদেরকে এরকম মনিটরিং করেন, সিস্টেম করেন, নীতি করেন, স্ট্র্যাটেজি করেন, আইন করেন। সেটা না করে সব কিছু লোকাল সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, সেটা হয় না। এখন মসজিদ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঈদগাহ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, পুকুর খনন করে লোকালি, এগুলো কেন করে সেন্ট্রাল গভর্নমেন্ট? এটা করার কোনো প্রয়োজন নেই, এগুলো লোকাল গভর্নমেন্টই করবে, কিন্তু তাদেরকে ওইভাবে অর্থায়ন করতে হবে। সেজন্য নিজস্ব অর্থায়ন যেমন জরুরি, আবার সরকারের অর্থায়নও জরুরি। এটাকে কিন্তু ওইটা বলার কোনো অবকাশ নাই যে তাদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি, তোমরা নিজেদের টাকায় চলো, না, এটা সম্ভব না, এটা হবে না। এটা করতে হবে, এবং ওই ন্যাশনাল বাজেট থেকেও টাকা এখানে দিতে হবে। না, এগুলো টেকনিক্যাল জিনিস, এত টেকনিক্যাল জিনিস বলে লাভ নাই। আচ্ছা, এইটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা তাত্ত্বিক কথা বলতে পারেন আপনারা। আমার সরকারি কর্মকর্তারা আছে, ইউনিয়নে আছে, উপজেলায় আছে, জেলায় আছে, কিন্তু একই কাজ করার জন্য আবার মনে করেন স্বাস্থ্য, শিক্ষা, জননিরাপত্তা, এগুলোর জন্য আপনার সরকারি বিভাগ আছে, সরকারের ওদেরকে টাকাও দেওয়া হচ্ছে, কিন্তু এই দায়িত্বগুলো আবার আপনি লোকাল গভর্নমেন্টকেও দিয়েছেন। কিন্তু লোকাল গভর্নমেন্টকে দিয়েছেন আপনি কাজটা, কিন্তু টাকাও দেন নাই, এটা কাজ করার জনবলও দেন নাই। তাহলে ম্যান্ডেট উইদাউট ফাংশন, ফান্ড অ্যান্ড ফাংশনারি, এই ম্যান্ডেটের কোনো অর্থ নাই। তা আমরা বলেছি যে আপনি ম্যান্ডেট দেবেন, সেই ম্যান্ডেটের সাথে ফান্ড, ফাংশনারি এবং ফ্রিডম দেবেন, 3 অ্যাপস। এই 3 অ্যাপস ছাড়া লোকাল গভর্নমেন্ট কাজ করতে পারবে না। এখন মনে করেন আপনি, আমরা স্টাডি করেছি, এটা আমার অন্য স্টাডি থেকে নিয়ে এখানে ইউজ করেছি তথ্যটা। উপজেলা পর্যায়ে, উপজেলা এবং ইউনিয়ন দুটো মিলিয়ে এখন সরকারের প্রায় 1800 থেকে 1600 কর্মচারী কাজ করে, কর্মকর্তা কর্মচারী। তাদের জবাবদিহিতা কোথায়? তাদের এখানে বাজেট যেটা দেওয়া হয়, এটা কিন্তু লোকাল গভর্নমেন্টকে যে বাজেট দেওয়া হয় তার 10-20 টাইমস বেশি ওখানে ওই ডিপার্টমেন্টের মাধ্যমে যাচ্ছে। তাহলে এরকম ডাবল বাজেট কেন দিবেন আপনি? বাজেটটা সমন্বিতভাবে এক জায়গায় যাবে, এই কর্মচারী কর্মকর্তাগুলো সহ লোকাল গভর্নমেন্ট কাজ করবে। লোকাল গভর্নমেন্টে এরাও স্থানান্তরিত হবে, এটা সিস্টেম থাকবে, সেই সিস্টেমের অধীনে কাজ করবে। ইউনিয়ন, উপজেলা, জেলা, এই 3 পর্যায়ে সরকারি কর্মকর্তাদের লোকাল গভর্নমেন্টে স্থানান্তর করতে হবে উইথ ফান্ড অ্যান্ড ফাংশনারি, ফান্ড অ্যান্ড ফাংশনারি দিয়ে হস্তান্তর করতে হবে। জেলা পর্যায়ে
জেলা পরিকল্পনা এবং জেলা বাজেট সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে। একটা জেলায় সরকার মোট কত টাকা দিচ্ছে এবং তারা কি ফাংশন করছে, এটা একটা প্ল্যান মাফিক, ওই ডিস্ট্রিক্ট প্ল্যান মাফিক ওই টাকাগুলো খরচ করতে হবে। তাহলে ডিপার্টমেন্ট টাকা খরচ করে ফেলবে নিজের ডিপার্টমেন্টাল প্ল্যান মতো, এই জিনিসটাকে বন্ধ করে, যেটা একসময় মুহিত সাহেব চেয়েছিলেন যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, উনি জেলা বাজেটের কথা বলতেন, কিন্তু ওনার পার্টি ওনাকে সেভাবে হেল্প করেনি। আরও আগে মঈন খান যখন প্ল্যানিং মিনিস্টার ছিলেন, উনি ডিস্ট্রিক্ট প্ল্যানের কথা বলেছিলেন। আমরা সেই দুটো জিনিসকেই ইন্ট্রোডিউস করতে চাই, জেলা পরিকল্পনা এবং জেলা বাজেট, এবং জেলার সমস্ত কর্মকর্তা, যেটা চিটাগং হিল ট্র্যাক্টের 3 ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে, অল গভর্নমেন্ট ফাংশনারিকে জেলা পরিষদে ন্যস্ত করা হয়েছে। চিটাগং হিল ট্র্যাক্টের 3 ডিস্ট্রিক্টে, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটিতে আমরা একই জিনিসটা প্লেইন ল্যান্ডে ইন্ট্রোডিউস করতে বলবো, এবং এটা আমাদের রিকমেন্ডেশনের একটা অংশ। আর উপজেলাতে যেই 17টা ডিপার্টমেন্ট ট্রান্সফার করা হয়েছে, এগুলোর নামমাত্র ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার করা হয়নি, জনবল পুরো ট্রান্সফার করা হয়নি। ট্রান্সফার করলেও তারা কীভাবে কাজ করবে, যে বিধানটা আছে সেই বিধানটা প্রতিপালিত হচ্ছে না, এটার কোনো মনিটরিং নেই, জবাবদিহি নেই। সেজন্য এটাকে ফাইনালি ঠিকভাবে করতে হবে। আর ইউনিয়ন পরিষদ লেভেলে 7টা মিনিস্ট্রির 9 জন কর্মচারী কাজ করে, 9 সেট অফ ফাংশনারিজ ইউনিয়ন লেভেলে। এদের কথা ছিল 2009 সালের ইউনিয়ন পরিষদ অ্যাক্টে বলা ছিল এই কর্মচারীগুলো ট্রান্সফারেবল, হস্তান্তরযোগ্য, কিন্তু 2009 থেকে 2025 এই পর্যন্ত কিন্তু হস্তান্তরযোগ্য হয় নাই, এটা হস্তান্তরিত হয় নাই। একটা ইউনিয়ন পরিষদের ভবন আছে, ওর মধ্যে বসার জায়গা আছে সব কর্মকর্তাদের, কিন্তু তারা কেউ বসে না ওখানে। তো এইগুলোর কোনো মনিটরিং নাই। ইউনিয়ন লেভেলের যে একটা ইউনিয়ন হেলথ সেন্টার আছে, সেই ইউনিয়ন হেলথ সেন্টারটা, আপনারা তো রিপোর্টার হিসেবে তো অনেক সময় মফস্বলে বিভিন্ন জায়গায় যান, জাস্ট এন্টার ইনটু এনি অফ দি ইউনিয়ন হেলথ সেন্টার, এটা ফাংশন করে কিনা দেখবেন যে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, নন ফাংশনাল, লোকজন নাই, থাকলেও বলে যে মিটিয়ে গেছে, অর্থাৎ কাজের মধ্যে নাই আর কি। আর এখন যে ক্লিনিকগুলো করা হয়েছিল, কমিউনিটি ক্লিনিক, সেই ক্লিনিকগুলো একটা আগের অবস্থায় নাই, এগুলো ঘরবাড়ি ভেঙে গেছে, এগুলো এখন কাজ করছে না। তো আমাদের সেখানে সাজেশনটা দিয়েছি আমরা এই, যে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন হেলথ সেন্টার বা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, এগুলোকে একসাথ করে সমস্ত রিসোর্সগুলো এক জায়গায় রেখে ইউনিয়নে একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করুন। অ্যাটলিস্ট 3 জন ডাক্তার ওখানে দেন, 1 জন মহিলা 2 জন পুরুষ মিনিমাম। 3 জন মহিলা হলে কোনো আপত্তি নাই, কিন্তু মহিলা থাকতেই হবে একজন। এটাকে করেছেন। আর যে স্টাফের স্ট্রেংথ ওখানে থাকার কথা, সেই স্টাফ স্ট্রেংথটা এনশিওর করুন। আমরা এটা আজকে প্রধান উপদেষ্টা মহোদয়কে বলেছি। রুরাল হেলথ সিস্টেমের অবস্থা খুবই খারাপ। আসেন উপজেলা হেলথ সেন্টার, উপজেলা হেলথ সেন্টারগুলোতে ডাক্তার আছে 12 জন থাকার কথা, বেশিরভাগ হেলথ সেন্টারে 12 জন কোথাও নাই। বাংলাদেশের কোনো হেলথ সেন্টারে 12 জন ডাক্তার নাই, খাতায় আছে কীরকম 5 জন আছে সংযুক্তিত আরেক জায়গায়, কিন্তু বেতনটা হয় এই উপজেলা থেকে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন একটা নিউজ হয়েছে, কুড়িগ্রামের একটা উপজেলা, উলিপুরের উপর বোধহয় 12 জন ডাক্তারের মধ্যে 3 জন আছে। তাহলে এটা উলিপুরটা কি দেশের অংশ না? এটা কেন হবে এটা? সুতরাং ইউনিয়ন হেলথ এবং উপজেলা হেলথ, এই দুইটার সাথে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের যোগাযোগটা নিবিড় করতে হবে। যদি সরকার মনে করে তারা চালাতে পারবে না, তাহলে এটাকে প্রাইভেটাইজ করুন, এলাকার লোককে বলুক তোমরা চালাও, তারা তাদের সম্পদ দিয়ে চালাবে, আপনি সে অধিকার দেন। অথবা আপনি যৌথভাবে করেন, কমিউনিটির সাথে সরকারের সাথে যৌথভাবে চালান, কিন্তু এগুলোকে রিভাইভ করতে হবে। গ্রামের যে স্কুল, এডুকেশনের সাথে লোকাল গভর্নমেন্টের সংযোগ কোনোভাবেই নাই, এটাকে আনতে হবে। প্রাইমারি স্কুলে দেখা যাচ্ছে 40% প্রাইমারি স্কুলে দেশে মোরললেস হেডমাস্টার নাই। হেডমাস্টার ছাড়া কেমন স্কুল চলে? হেডমাস্টার স্কুলের প্রাণ, হেডমাস্টার নাই প্রাইমারি স্কুলগুলোতে। আপনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের পোস্ট ক্রিয়েট করেন, আর হেডমাস্টারের পদগুলো পূরণ করেন। দেশের শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষা কমিটি যেটা ইউনিয়ন পর্যায়ে আছে, তার সাথে অ্যাসিস্ট্যান্ট শিক্ষা কর্মকর্তা যে আছে, সহকারী শিক্ষা কর্মকর্তা, তাকে সেই স্থায়ী কমিটির কাজ করার জন্য তাকে নির্দেশ দেন, এবং এই শিক্ষার সাথে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদকে নিবিড়ভাবে যুক্ত করেন, জনগণকে যুক্ত করেন। ম্যানেজিং কমিটিগুলো বিভিন্ন মাস্তান দিয়ে ম্যানেজিং কমিটি করা হচ্ছে, বিভিন্নভাবে পলিটিসাইজ করা। এই ম্যানেজিং কমিটিগুলো স্বচ্ছভাবে হোক, এবং এটার ক্ষেত্রে স্বচ্ছ বিধিবিধান আসা, এটা আমাদের ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস। আচ্ছা, হ্যাঁ, এটা বলতেছি পরে। আর উপজেলাতে বিচার ব্যবস্থা, ইউনিয়ন এবং উপজেলা বিচার ব্যবস্থা আমরা রেকমেন্ড করেছি উপজেলাতে পূর্ণাঙ্গ আদালত স্থাপন করতে হবে,
ফৌজদারি এবং দেওয়ানি পূর্ণাঙ্গ আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে। এবং এটা কোনো নতুন অভিনব বিষয় না, এটা আগে ছিল এবং এটা খুব ভালো ফাংশন করেছে। আমি একসময় কুমিল্লা একাডেমিতে চাকরি করতাম, আমরা এটাকে ইভ্যালুয়েট করেছি। কুমিল্লা একাডেমিতে তখন ডিজি ছিলেন হাসান আব্দুল হাই সহ আমরা একটা টিম করে আমরা স্টাডি করেছি, এটা দেখেছি ইট ওয়াজ ওয়ার্কিং ফাইন, ওয়ার্কিং ওয়েল। এবং প্রথম দিকে অনেক মামলার সংখ্যা বেড়ে গিয়েছিল কেন? কারণ মামলাগুলো জেলা এবং মহকুমাতে ছিল, সেই মামলাগুলো ট্রান্সফার হয়েছে। অনেক বছর ধরে মামলাগুলো পড়েছিল জেলা এবং মহকুমায়, সেগুলো ট্রান্সফার হয়েছে উপজেলায়। মামলা একসাথে 500-600 হয়ে গেছে। আবার মামলা কোর্ট কাছে আসাতে নতুন মামলা দায়ের হয়েছে। স্বাভাবিক, মানুষের তো অ্যাক্সেস নাই এখন আদালতে, অ্যাক্সেসটা হয়েছিল, মামলা বেড়েছে। কিন্তু 2 বছরের ব্যবধানে মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে, বেশিরভাগ মামলা নিষ্পত্তি হয়ে গেছে। কারণ যখন কোর্ট কাছে গেছে সাক্ষী আনতে অসুবিধা হয় না, মিথ্যা মামলা কম হয়, মিথ্যা মামলা হলেও কিন্তু এটা প্রমাণিত হয়ে যায়। তাহলে এটার ভালো এক্সপেরিয়েন্স থাকা সত্ত্বেও এটা বাতিল হয়ে গেল কোর্ট। তা আমরা চাই যে এই উপজেলাতে আবার দেওয়ানি ফৌজদারি 2 আদালত যেতে হবে। এবং আমরা অত্যন্ত আনন্দিত, আপনারাও নিশ্চয় খুশি হবেন যে আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন তারাও কিন্তু এই একই রিকমেন্ডেশন করেছে। সুতরাং বিচার বিভাগ থানায় যেতে কিন্তু, উপজেলা পর্যন্ত যেতে কিন্তু সমস্যা নাই, এটা অর্ডারের অপেক্ষা মাত্র। আর কোর্টের ইনফ্রাস্ট্রাকচার যা ছিল আগে নষ্ট হয়ে গেছে, এগুলো আবার নতুন করে হয়তো করতে হবে। এই জন্য সময় নেন, বাট নীতিগত সিদ্ধান্ত হয়ে যাক যে উপজেলায় কোর্ট যেতে হবে। আচ্ছা, এখানে আরেকটা সিস্টেম আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে এখন ইউনিয়ন পরিষদ লেভেলে গ্রাম আদালত নামক একটা আদালত আছে। এইটা দেখা যাচ্ছে, আমরা স্টাডি করে দেখেছি, এটা অ্যাবিউজ হচ্ছে, এখানে মিসক্যারেজ অফ জাস্টিস হচ্ছে। যে লোকটা পলিটিক্যালি একটা সিম্বল নিয়ে ইলেকশন করেছেন, তিনি এটা কোর্টের আবার প্রধান হতে পারেন না। কোর্ট চালাতে গিয়ে উনি এটা ঠিকভাবে চালাতে পারেননি, বা কোর্ট হয়নি, এটা বিচার হয়নি, যার ফলে মানুষ আবার সালিশে ফিরে গেছে গ্রামে, অথবা সালিশও এখন করতে পারছে না, যেহেতু এটার কোনো সাপোর্ট নেই। আর রুরাল এরিয়াতে কিন্তু এক ধরনের মাস্তানির কারণেও কিন্তু ওখানে আসলে বিচার সালিশের এটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা যেটা প্রস্তাব করেছি, আমরা সেটা করেছি যে আপনি গ্রাম আদালতটা বিলুপ্ত করতে হবে, এটার দরকার নেই ওই অবস্থায়। ইউনিয়ন পরিষদ তার নিজের ফাংশন করতে পারছে না, আবার তার উপর আদালত চাপিয়ে দিয়েছেন আপনি, এগুলো কোত্থেকে কীভাবে হবে? সুতরাং ইউনিয়ন পরিষদকে ইউনিয়ন পরিষদের ফাংশন করতে দেন, আদালতের ফাংশন জুডিশিয়ারিকে দেন, উপজেলাতে আদালত আসুক, আর উপজেলাতে এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একজন অফিসার নিয়োগ করুন উপজেলা পর্যায়ে। এখন জেলায় আছে, এখন এটা উপজেলা পর্যন্ত যান, এই এডিআরের যিনি অফিসার থাকবেন উনি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজ হবেন, তিনি ওই সালিশ ব্যবস্থার সাথে সংযুক্ত হবেন। গ্রামে সালিশ করে যেটা করতে পারবে না মীমাংসা, সেটা এখানে আপিল হবে। এখানে কোনো কোর্ট ফি লাগবে না, কোনো কিছু লাগবে না, এডিআর এটা দেখাশোনা করবেন। এবং এডিআর থেকে ওই সালিশকারদের প্রশিক্ষণ দেওয়া, তাদের একটু লিস্ট রাখা, রিকগনাইজ করা, এটা করবেন। সুতরাং উপজেলাতে বিচার বিভাগের 3টে অফিস হবে, ফৌজদারি, কোর্ট, দেওয়ানি এবং এডিআর। এটা যদি হয়, এটা একটা পার্মানেন্ট সলিউশন। বিচার বিভাগের মাধ্যমে বিচার হবে, নির্বাহী বিভাগের মধ্যে বিচার আনার দরকার নেই। জাতীয় লোকাল গভর্নমেন্ট কিন্তু নির্বাহী বিভাগের অংশ সংবিধানের, নির্বাহী বিভাগের মাধ্যমে বিচার করার কোনো দরকার নেই, এবং এটা আমার সংবিধান বিরোধী কাজ, এটার থেকে মুক্ত হন। এখানে মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো জানেন, যেহেতু আদালত সিস্টেম নাই উপজেলায়, আর সালিশ সিস্টেম কাজ করছে না, মানুষ কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু সরাসরি থানায় চলে যেত, এবং থানা ইনফর্মালি কিন্তু বিচার বসাইতো রাত্রে থানার মধ্যে। আমি অনেকগুলো থানায় রাত্রে গিয়ে বিচার এগুলো দেখে এসেছি। সালিশের নামে থানার মধ্যে কোর্ট বসাইতো, প্রায় 5-6টা রাত্রে সালিশ হয়। তো এগুলো থেকে মুক্ত করতে হবে, থানা এই সমস্যার সাথে জড়িত হওয়ার কোনো রাইট নেই থানার, এবং থানা এখন করছে না এগুলো, ওই সময় এটা করতো। সুতরাং উপজেলাতে কোর্ট, এটা কিন্তু একটা বড় ধরনের সলিউশন। আর 2টা জিনিস অ্যাডিশনাল, লোকাল গভর্নমেন্টে যে অনেকগুলো লোক কাজ করে, ইউনিয়ন পরিষদের ধরেন সচিব থেকে আরম্ভ করে গ্রাম পুলিশ, অ্যাকাউন্টেন্ট, কম্পিউটার অপারেটর, এরকম লোক আছে। উপজেলা পরিষদে খুব একটা বেশি লোক নাই, ড্রাইভার, পিয়ন 2-1 জন লোক আছে, আর নাই। জেলা পরিষদে প্রচুর লোক আছে, পৌরসভা এবং সিটি কর্পোরেশন অনেক লোক আছে, তারা পৌরসভা সিটি কর্পোরেশন থেকে বেতন পায়। জেলা পরিষদের স্টাফদেরও জেলা পরিষদ বেতন দেয়, সরকারের অংশ আছে। ইউনিয়ন পরিষদের যে লোকগুলো কাজ করে তাদের বেতনটা ইউনিয়ন পরিষদ দিচ্ছে এখন। ওই যে সরকার থেকে রেভিনিউ পায়, ল্যান্ডের রেভিনিউ যেটা পায়,
1%, সেটাই দিয়েই কিন্তু চৌকিদার দফাদারের বেতন এবং এগুলো হয়। তা আমরা বলছি যে এইভাবে তো একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম চলবে না। জনবল কাঠামো এদের একটা চাকরি নিশ্চয়তা থাকতে হবে, এখানে দক্ষ এবং যোগ্য লোকের নিয়োগ করতে হবে। পলিটিক্যাল নিয়োগ হচ্ছে এখন, যিনি যখন মেয়র হচ্ছেন তিনি কিন্তু লোক নিয়োগ দিচ্ছেন অনেক। এগুলো বন্ধ করার জন্য লোকাল গভর্নমেন্ট সার্ভিস একটা সিস্টেম চালু করার কথা বলেছি। সেই সার্ভিসের জন্য এটা বিধিমালা হবে, নিয়ম হবে, কীভাবে রিক্রুটমেন্ট হবে, কার কত লোকের অর্গানোগ্রাম হবে, এগুলো ঠিক হবে। আমরা একটা অর্গানোগ্রাম দিয়েছি এখানে এই কমিশনের মাধ্যমে, সেই অর্গানোগ্রাম অনুযায়ী লোক নিয়োগ হবে। সেই লোকগুলোর বেতন ভাতা, তাদের পেনশন, তাদের রিটায়ারমেন্টের বেনিফিট, এগুলো সবগুলোর জন্য সিস্টেম থাকতে হবে। টাকা থেকে আসবে, টাকা সব সরকারকে দিতে হবে না। 70% অর্থ লোকাল গভর্নমেন্ট নিজেরাই দিবে, আর 30% সরকার যুক্ত করতে হতে পারে, অথবা এটা কমও হতে পারে। যদি তাদেরকে ওই রেভিনিউর অংশ দেওয়া হয় তখন হয়তো নাও দিতে হতে পারে। তো সুতরাং এটা আমরা লোকাল গভর্নমেন্ট সার্ভিস নামক একটা সার্ভিস করার জন্য বলেছি, যাতে করে যে লোকগুলো এই লোকাল গভর্নমেন্ট এখন কাজ করছে তাদের কিন্তু ওরা বেতন বাকি রেখে অবসরে যায়। চৌকিদারের বেতন কত? চৌকিদার মানে গ্রাম পুলিশ বলি আমরা, এদের বেতন কত? 6,200 টাকা। 6,200 টাকা কি আজকালকার বাজারে কেউ চাকরি করতে পারে? তাহলে এটা অমানবিক। আর রাখছি কেন? এটা যদি দরকার না মনে করেন রাখবেন না, আর যদি রাখেন সঠিকভাবে রাখেন। তো গ্রাম পুলিশের ক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে গ্রাম পুলিশের সব লোক ওই সার্ভিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এবং তাদেরকে দেখাশোনার জন্য, তাদের ম্যানেজমেন্টের জন্য পুলিশ বিভাগ থেকে এআইজি পদমর্যাদার একজন অফিসার ওই সার্ভিসের প্রেশনে আসবেন। উনি ওনার একটা ছোট্ট টিম করবেন, এদের প্রশিক্ষণ দেওয়া, এদের মনিটর করা, এদের সমস্ত কাজগুলো ওর মাধ্যমে পরিচালিত হবে। তারা কিন্তু নিজ নিজ লোকাল গভর্নমেন্টকে সার্ভিস দিবে, নিজ লোকাল গভর্নমেন্টকে তারা সার্ভিস দিবে। এই গ্রাম পুলিশ এবং টাউন পুলিশ, টাউন পুলিশ বলতে মিউনিসিপ্যালিটিতে এরকম একই রকমের পুলিশ সিস্টেম দরকার আছে, কারণ তারা অনেক কিছু জিনিস পুলিশের অভাবে করতে পারে না, এবং তাদের লিমিটেড ক্ষমতা থাকবে। থানার পুলিশের অতিরিক্ত তো এটা এই পুলিশটা বাহিনীটা, এটা এখন চৌকিদার হিসেবে আছে, চৌকিদারের সাথে তাদের পুলিশ ফাংশনও আছে। আপনারা শুনে আশ্চর্য হবেন যদি সিআরপিসি দেখেন 1861-এর, সে সিআরপিসিতে কিন্তু পুলিশের যে গ্রাম পুলিশ যে চৌকিদার, তার কিন্তু ফাংশন কী হবে, তার কীভাবে নিয়োগ হবে, তার কী ক্ষমতা, এগুলো কিন্তু ডিটেল করা আছে ওখানে। গ্রাম পুলিশের চৌকিদারের 28টা ক্ষমতা আছে, 28টা ক্ষমতা। 28টা ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা হচ্ছে, আপনি যদি সাংবাদিক হিসেবেও যান গ্রামে, যদি আপনি চিনেন না, আপনাকে কেউ কোনো চিনে না, হি ক্যান চ্যালেঞ্জ ইউ। আপনি যদি সদুত্তর দিতে না পারেন তাহলে হি ক্যান ডিটেইন ইউ ফর 24 আওয়ার্স। এই ক্ষমতা চৌকিদারের আছে। এটা ওই ব্রিটিশ টাইমে করেছে, তাদের দরকার ছিল এটা, কারণ বিদ্রোহ হতো, বিভিন্ন কিছু হতো, তো চৌকিদারদের মাধ্যমে তারা এগুলোকে ট্র্যাক রাখতো, সেই জন্য ওই ক্ষমতা তখন দেওয়া হয়েছিল চৌকিদারকে। এখনকার জি 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 ঠিক আছে, আমরা ঠিক আছে, তাহলে আমি আরও একটু সংক্ষেপ করে, এটা আপনাদেরকে বোধহয় দেওয়া যাবে, আমরা এটা শফিক ভাইকে দিয়ে দেবো, উনি হয়তো আপনাদের সাথে এটা শেয়ার করতে পারবেন। এই সংক্ষিপ্তভাবে আমাদের যেই জিনিসটা আছে, এখানে 51 রিকমেন্ডেশনসগুলো আছে, আরও রিকমেন্ডেশনসগুলো আমাদের রিপোর্টের মধ্যে আছে, এগুলো আমরা আজকে রাতের মধ্যে ওয়েবসাইটে দিয়ে দেবো। এখানে নারীদের বিষয়, নারী বিষয় এক্সপার্ট, নারীদের যে 1/3 রিজার্ভ সিটের কথা আমরা বহুদিন ধরে প্র্যাকটিস করে আসছি, সে 1/3 সিট এটাকে আমরা 1/3 ওয়ার্ড করে দিয়েছি। 1/3 ওয়ার্ড রিজার্ভ হবে। মনে করেন 9টা ওয়ার্ডেই এখন ইলেকশন হয়, 9টা ওয়ার্ড অতিরিক্ত 3টা ওয়ার্ড হয় ইউনিয়নে নারীদের। এই সিস্টেমটা এইভাবে থাকবে না, 9টা ওয়ার্ডের মধ্যে 3টা ওয়ার্ড রিজার্ভ হবে। এই 3টা ওয়ার্ড, এক বছর 3টা ওয়ার্ড হবে, এটা নাম্বার ঠিক হবে 1, 2, 3, 4, 5, 7-এর মধ্যে কোন 3টা হবে। আবার নেক্সট ইলেকশন আর 3টা, নেক্সট ইলেকশন আর 3টা, তার 3টা এরকম পুরো ইউনিয়ন কভার হয়ে গেল। 1/3 3বার হওয়ার পরে তারপর 4th ইলেকশনের আগে এটা মূল্যায়ন করে এটা কীভাবে থাকবে সেটা আবার সরকার সিদ্ধান্ত নেবে। এটা হচ্ছে নারী সম্পর্কে আমাদের বিধান। আরেকটা রিকমেন্ডেশন আছে লোকাল গভর্নমেন্ট কমিশন। লোকাল গভর্নমেন্ট একটা কমিশন করার কথা, আগের সবগুলো কমিশনের রিপোর্টে ছিল। এখন এবারও যে 6টা কমিশন আমাদের আগে রিপোর্ট দিয়েছে, তাদের মধ্যে 3টা কমিশন লোকাল গভর্নমেন্ট কমিশন করতে চেয়েছেন। আমরাও লোকাল গভর্নমেন্ট কমিশনটা পুনঃস্থাপন করার জন্য সরকারকে বলবো, এবং তার জন্য একটা আইনও আমরা করে দিয়েছি, খসড়া আইন করে দিয়েছি। সেই আইনটা করে লোকাল গভর্নমেন্ট কমিশনটা করলে যেটা সুবিধা হবে, যে রিকমেন্ডেশনসগুলো আছে সবগুলো রিকমেন্ডেশন বাস্তবায়নের ক্ষেত্রে এই কমিশন সরকারকে সাহায্য করতে পারবে। আর পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আমরা একটা বড় চ্যাপ্টার দিয়েছি। পার্বত্য চট্টগ্রামে যে অশান্তিগুলো, যে শান্তি চুক্তি করার পর যে অশান্তিগুলো যাচ্ছে না,
আমরা মনে করি লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি ওখানে সিস্টেম্যাটিক্যালি অর্গানাইজ করা হয় তাহলে পার্বত্য চট্টগ্রামের শান্তির ক্ষেত্রে একটা বড় অগ্রগতি হবে। এবং আমরা বিশেষ করে হেডম্যান কারবারি সিস্টেম, তার সাথে লোকাল গভর্নমেন্ট সিস্টেমের একটা সংযোগের জন্য আমাদের রেকমেন্ডেশন আছে। তারপরে হচ্ছে বাজার ফান্ড একটা বিষয় আছে। এই বাজার ফান্ডটা কিন্তু ট্রেডিশনালি এটা আসলে আত্মসাৎ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। সেই বাজার ফান্ডটা বিলুপ্ত করে ওই বাজারগুলো নিলামের বন্দোবস্তের কথা বলেছি। তারপরে হচ্ছে যে জেলা পরিষদে আইন আছে, জেলা পরিষদ তখন ইলেকশন হয় নাই 89-এর পর থেকে এখন পর্যন্ত সবসময় নমিনেটেড লোক দিয়ে জেলা পরিষদ চলে। এই জেলা পরিষদটাকে আমরা বলেছি নির্বাচন করা যাবে, আমরা সেই আইনের যে সংশোধনী দরকার সেই সংশোধনীটা আমরা কিন্তু এখানে করে দিয়েছি। 3টা জেলার জন্য 3টা আইনের সংশোধনী আমরা সাজেস্ট করেছি। এই সংশোধনীটা পাশ করলে যে কোনো দিন ইলেকশনটা করে ফেলা দরকার। এটা অন্য জাতীয় ইলেকশন, স্থানীয় ইলেকশনের যেসব কন্ট্রোভার্সি আছে তার ঊর্ধ্বে রেখে এই পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ নির্বাচনটা করে ফেলা দরকার। আর ওখানে আরেকটা জিনিস আছে যে ট্যাক্স ব্যাট মকুব করে দেওয়া হয় ওখানকার কন্ট্রাক্ট এবং সাপ্লাইয়েরদের পরে। আমরা দেখেছি এটা কোনো সাধারণ মানুষের কোনো উপকার হয় না। এটা কিছু মাস্তান আপনি মাঝখানে একটা পালন করছেন, সেটা উঠিয়ে দেওয়া, ট্যাক্স ব্যাট সত্যিকার প্লেনের মতো আদায় করা, এগুলো মাপ না করা। আচ্ছা, শেষের দিকে আমরা সেকেন্ড পার্ট থেকে কয়েকটা কথা বলছি। এর মধ্যে একটা হচ্ছে প্রধান আমাদের মিনিস্ট্রি, যেটা লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট কোঅপারেটিভ মিনিস্ট্রি যেটা আছে, সে বিগ মিনিস্ট্রি। বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট। এইটাকে স্মার্ট করা দরকার আছে বলে মনে করি। এই মিনিস্ট্রিটা স্মার্ট মিনিস্ট্রি নাই এখন, সেজন্য ওখানে আমরা কিছু রিফর্ম সাজেস্ট করেছি। 2টা ডিভিশন আছে মন্ত্রণালয়ে, 2টা ডিভিশন থাকবে। একটা ডিভিশন অ্যাবসলিউটলি দেখবে শুধু ইনস্টিটিউশনস, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট, কোঅপারেটিভ এবং এনজিওস। এই 3টা ইনস্টিটিউশন গ্রাসরুট লেভেল পর্যন্ত কাজ করে। এইটা একটা ডিভিশন শুধু ইনস্টিটিউশনগুলো দেখবে। আরেকটা ডিভিশন অল ইঞ্জিনিয়ারিং ফাংশনগুলো দেখবে, জিডি, ডিপিএইচই, ওয়াসা, আরও যা আছে এগুলো একটা ডিভিশন দেখবে। এখন কি হচ্ছে, এখন লোকাল গভর্নমেন্ট ডিভিশনে লোকাল গভর্নমেন্টও হয়, অল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো দেখা হয়। এখানে 40,000 কোটি টাকার মতো বাজেট। আবার আরেকটা ডিভিশন আছে পল্লী উন্নয়ন এবং সমবায়, ওখানে 4,000 কোটি টাকার মতো বাজেট। তাহলে এত ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এটা আমরা চাই যে ব্যালেন্স মিনিস্ট্রি হোক, অল ইনস্টিটিউশনগুলো একটা এমফাসিস পাক। সেই জন্য এটা মন্ত্রণালয়ের নামটাও পরিবর্তন করার সাজেস্ট করেছি। মন্ত্রণালয়ের নাম হতে পারে স্থানীয় সরকার জনপ্রতিষ্ঠান ও জনপ্রকৌশল সেবা মন্ত্রণালয়, এবং একটা ডিভিশনের নাম হবে জনপ্রতিষ্ঠান ডিভিশন, আর একটা ডিভিশনের নাম হবে জনপ্রকৌশল সেবা বিভাগ। আর প্রতিষ্ঠান যে বিভাগ তার অধীনে এখন বিআরডিপি এবং কোঅপারেটিভ 2টা অর্গানাইজেশন আছে। 2টা অর্গানাইজেশনের কাজ হচ্ছে কোঅপারেটিভ দেখা। কোঅপারেটিভ দেখার জন্য 2টা অর্গানাইজেশনের প্রয়োজন নাই। এই 2টাকে একত্রিত করার কথা বলেছি। 2টাকে বিআরডিপি এবং কোঅপারেটিভকে একত্রিত করতে হবে, কারণ এই এত বড় বড় প্রতিষ্ঠান। আরও আবার এর অতিরিক্ত কিন্তু আরও 5-6টা প্রতিষ্ঠান করা হয়েছে সারা দেশে। বার্ড কুমিল্লা আছে, আরডিএ বগুড়া আছে, এগুলোর অতিরিক্ত আরও 4টা প্রতিষ্ঠান করা হয়েছে, বাপার টাপার এরকম নাম দিয়ে। আমরা বলেছি এগুলো প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন নাই। এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা লিজ আউট করেন, সেল করে দেন, অথবা অন্য মিনিস্ট্রি অন্য কোনো কাজে লাগান। এগুলোকে রেখে পালন করার এমন কোনো লোক বলও পাবেন না, এটার ইউটিলাইজেশনও হবে না। এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট কোঅপারেটিভ মিনিস্ট্রির অধীনে এখন আছে। আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি যাই, ওই ডিভিশনে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, 2টা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটা মিনিস্ট্রিতে থাকার দরকার নাই। এই 2টাকে একসাথ করে ফেলুন। 2টাকে একসাথ করুন, তাদের কাজের গভীরতা ব্যাপকতা আরও বাড়ান। আর খালি প্রজেক্ট করবে, 200-250 প্রজেক্ট করবে একটা অধিদপ্তর, এটাও কিন্তু গ্রহণযোগ্য না। এত প্রজেক্ট কেন লাগবে? মূল কাজটা করলেই তো হয়। মূল কাজের মধ্যে আসুন। এই এত প্রকল্পর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, আমরা এটা মনে করি না। সেজন্য 2টা ডিভিশনকে, 2টা ইঞ্জিনিয়ারিংকে একসাথ করে এবং টোটালটাকে ক্যাডার করুন। কারণ জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডার, আবার এলজিডি ক্যাডার নয়, কিন্তু ক্যাডার হওয়ার সমস্ত কিছু তাদের কাছে আছে। এই জন্য সরকারের কোনো এক্সট্রা খরচ নেই, এক্সট্রা কোনো খরচা হবে না, বরঞ্চ ম্যানেজমেন্টটা টাইট হবে। সেজন্য এটা এত ফ্রি তারা থাকবে না তখন। এই জন্য এই 2টাকে মিলেই একটা ক্যাডার করে ফেলার কথা আমরা বলেছি। হ্যাঁ, আপনারা এখন কোশ্চেন করতে পারেন। আমি আর 2টা কথা বলে শেষ করে দিচ্ছি। ওই নির্বাচনে ফিরে যাবেন। আপনারা জানি আপনারা ওইটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলেন, এটা নিয়ে আমি খুব কম কথা বলেছি সেই জন্য। আচ্ছা, মনিটরিং ইভ্যালুয়েশন, লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা মনিটরিং ইভ্যালুয়েশনের জন্য লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির অধীনে একটা অধিদপ্তর করার কথা বলেছি। এখন আছে একটা অনুবিভাগ,
এটাকে অধিদপ্তর রূপান্তর করার কথা বলেছি। আর ছোটো ছোটো আরও কিছু কথা আছে। এর মধ্যে একটা হচ্ছে যে দেশে একটা ক্যাবিনেট ডিভিশনের নেতৃত্বে ডিসেন্ট্রালাইজেশনের একটা জাতীয় পলিসি দরকার, বিকেন্দ্রীকরণের জাতীয় নীতিমালা দরকার। এটা করতে হবে। এটা শুধুমাত্র লোকাল গভর্নমেন্টের জন্য না, এটা বিচার বিভাগের জন্য দরকার, এটা অন্যান্য নির্বাহী বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দরকার। এটা জাতীয় বিকেন্দ্রীকরণ নীতিমালা করতে হবে, এটা করার কথা বলেছি। আর ভূমি ব্যবহার এর একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি ব্যবহার জাতীয় ভৌত অবকাঠামো পরিকল্পনা এবং ভূমি ব্যবহার আইন কেন বলা হচ্ছে? এখন বাংলাদেশে ভূমি ব্যবহারটা ইনডিসক্রিমিনেট, যেখানে যার খুশি ভূমি ব্যবহার করছি। আগামী 10, 15, 20 বছর পরে আমরা কিন্তু আর দেশে ভূমি থাকবে না, সব বিল্ডিং থাকবে খালি। সুতরাং ভূমি সুরক্ষার জন্য একটা আইন দরকার। এটার নাম হবে ভূমি ব্যবহার আইন 2025, এরকম একটা অধ্যাদেশ আকারও হতে পারে। এটা আইন আমরা এখানে ড্রাফট করেছি, খসড়াটা করে দিয়েছি। আর জাতীয় ভৌত অবকাঠামো পরিকল্পনা করতে হবে, একটা জাতীয় ভৌত অবকাঠামো পরিকল্পনা। এটার বাইরে কেউ কিন্তু অবকাঠামো তৈরি করতে পারবে না ইচ্ছে করলেই। এটা করতে গেলে অনেকগুলো প্রসেসে গিয়ে করতে হবে। কারণ প্রত্যেকটা বছরে যে বাজেট হয়, এর মধ্যে 2 লক্ষ 2.5 লক্ষ কোটি টাকা হচ্ছে উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেট 80% খরচ হয় ভৌত অবকাঠামো নির্মাণে। এটা প্রত্যেক বছর যদি 1.5 লাখ কোটি টাকা খরচ করেন ভৌত অবকাঠামো নির্মাণে, প্রত্যেকটা মিনিস্ট্রি, প্রত্যেকটা ডিভিশন, প্রত্যেকটা অধিদপ্তর, দেশে ভূমি থাকবে? সেজন্য এটা বেসরকারি সরকারি প্রত্যেকের ক্ষেত্রে ভূমি ব্যবহার করতে গেলে ওই আইন নীতিমালা মেনে করতে হবে এবং ভূমির সুরক্ষা দিতে হবে। পয় নিষ্কাশন, জলাবদ্ধতা, পানির চলাচলের পথ বন্ধ করে বনভূমি, জলাধার, জলাভূমি এগুলো দখল করা চলবে না। কিছু ভূমি আছে দেশে, এগুলো সিল করে দিতে হবে, এগুলো কেউ ব্যবহার করতে পারবে না। তো এইভাবে আমরা অনেকগুলো রিকমেন্ডেশনস আছে। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা নিশ্চয়ই সব প্রশ্ন করুন প্লিজ। অনেক ধন্যবাদ ফর ইউর পেশেন্ট হিয়ারিং। জি, এই কাগজটা আপনাদের সাথে শেয়ার করা হবে। আমরা শফিক ভাইকে বলবো, আমরা ওনাকে দিয়ে দেবো। আপনাদের মধ্যে একটা গ্রুপ আছে, ওখানে শেয়ার করবেন। তাহলে আপনারা প্রত্যেকটা স্তরের কাঠামোটা সরাসরি দেখবেন। দেখার পরে নির্বাচনী ব্যবস্থাটা হবে যে প্রত্যেকটা আমরা জাতীয় সরকারের পার্লামেন্টারি সিস্টেমের মধ্যেই লোকাল গভর্নমেন্টকে চিন্তা করেছি। সেটা হলে যেমন পার্লামেন্টে এমপি ইলেকশনটা হয়, প্রাইম মিনিস্টার ইলেকশন বা মন্ত্রী ইলেকশন হয় না। সেইভাবে এখানে সব সময় সব টিয়ারে শুধু মেম্বার এবং কাউন্সিলর নির্বাচন হবে। এই নির্বাচনটা যেটা আপনি বললেন, আমরা সিঙ্গেল শিডিউলে একদিনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সবটা করতে পারবো 5টা টিয়ারে। এবং তারা সেকেন্ড স্তরের নির্বাচন হবে উইদিন দি পরিষদ। প্রথম হবে একটা সভাধিপতি নির্বাচন। সভাধিপতি হবে এটা স্পিকারের মতো, উনি এই নিজ নিজ টিয়ারের লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সভাগুলো, অধিবেশনগুলো পরিচালনা করবেন এবং স্থায়ী কমিটির মিটিংগুলো ইনশিওর করবেন। এটা হচ্ছে সভাধিপতির কাজ। উনি মূলত স্পিকারের যেই রোলটা জাতীয় সংসদে প্রতিপালিত হয়, এই সংসদে এই প্রত্যেকটা টিয়ারে এই কাজটা সভাধিপতি করবেন। সভাধিপতির সাপোর্টের জন্য একজন সচিব এবং আরও 2-3 জন স্টাফ থাকবে। এটা একটা টিয়ার। আমরা লোকাল গভর্নমেন্টের মধ্যে 2টো অংশে ভাগ হবে লোকাল গভর্নমেন্ট অর্গানাইজেশন। একটা হবে বিধানিক অংশ আর একটা হবে নির্বাহী অংশ। এবং এই মেম্বার ইলেকশন হওয়ার পরে, মেম্বারদের গেজেট হওয়ার পরে, শপথ হওয়ার পরে প্রথম অধিবেশনে বসেই তারা সভাধিপতি নির্বাচন করবেন। সভাধিপতি বসার পরে সভাধিপতির সভাপতিত্বে এইবার চেয়ারম্যান নির্বাচন হবে অথবা মেয়র নির্বাচন হবে। মেয়র এবং সভাপতি নির্বাচন হওয়ার পরে সভাপতির প্রেরোগেটিভস হবে বা মেয়রের প্রেরোগেটিভস হবে। উনি একটা মেয়র কাউন্সিল করবেন, ছোট্ট মেয়র ইন কাউন্সিল। এটা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের কলকাতা সিস্টেমে যেটা আছে। উনি 3 জন বা 5 জন সদস্য নিয়ে ফুল টাইম, চেয়ারম্যানও ফুল টাইম, এই 3 জন বা 5 জন যারা হবেন সাইজ অনুযায়ী হবে। যদি বড় হয় তাহলে 5 জন হবে, ছোট হলে 3 জন হবে। এরা মোটামুটি ওনার সাথে ফুল টাইম কাজ করবেন, তারা ফুল টাইম বেতন ভাতা পাবেন। আর বাকি যারা আসবেন তারা হবেন পার্ট টাইম। তারা স্থায়ী কমিটির মেম্বার হবেন, স্থায়ী কমিটির সভাপতি হবেন এবং অধিবেশনে আসবেন। এইটাই হচ্ছে সিস্টেম। ইলেকশনটা হবে একসাথে, মেম্বার ইলেকশন, কাউন্সিলর ইলেকশন, নট চেয়ারম্যান এবং মেয়র ইলেকশন নয়। এটা হবে সেকেন্ড টিয়ারে উইদিন দ্য কাউন্সিল। আর তাদের প্রত্যেকেরই হলফনামা থাকবে, তাদের কোড অফ কন্ডাক্ট থাকবে মেম্বারদের, এবং তাদের শপথ হবে। কোনো সরকারি অফিসারকে শপথ করাবে না, শপথ হবে ভোটারদের সামনে সরাসরি শপথ। এবং ইলেকশন কমিশন বা তাদের নিয়োজিত অফিসারের মাধ্যমে এই শপথ অনুষ্ঠানটা পরিচালনা হবে এবং ওই যে ইন্টারনাল ইলেকশনটা সেটাও পরিচালিত হবে।
এরকম একটা সিস্টেম এখানে আছে, এটা ডিটেইল আরও যখন রিপোর্ট দেখবেন সেখানে দেখবেন। এখানে প্রায় এই বিষয়ে কিন্তু আমাদের প্রায় 60টার মতো রিকমেন্ডেশন আছে এক্সট্রা। ঠিক আচ্ছা, আমাদের ধারণা হচ্ছে এই কথাটা প্রধান উপদেষ্টা মহোদয় জিজ্ঞেস করেছেন। আমরা যে সুপারিশগুলো রেখেছি এগুলোর জন্য শুধু ওই যে আইনগুলো যেমন আছে, যেমন যদি চিটং হিল ট্যাক্টে ইলেকশনটা করতে যান জেলা পরিষদের, তাহলে আইনের সামান্য সংশোধনী আছে। সংশোধনীটা কি এটাও আপনাদের বলে দিই। সংশোধনীটা হচ্ছে ওখানে আইন করার সময় করা হয়েছে উপজাতি ও উপজাতি এভাবে করে প্রার্থী হওয়ার বিধানটা করা হয়েছে, কিন্তু সবাই ভোট কীভাবে দিবেন এটা কিন্তু আইনের মধ্যে সঠিকভাবে বলা হয়নি। আমরা শুধু এই একটু রিফর্ম করে দিয়েছি যে ভোটটা কীভাবে দিবে। তা আমরা এটার সিস্টেমটা এভাবে করেছি যে উপজাতিরা উপজাতীয় প্রার্থীকে ভোট দেবেন, উপজাতিরা উপজাতি প্রার্থীকে ভোট দিবেন। তাহলে তারা কাকে ভোট দেবে এটা বুঝতে পারবে। এখনকার সিস্টেমে ভোট কাকে দিবে এটা বোঝা যাচ্ছে না, কারণ 30টা ভোট বা 31টা ভোট দিতে হবে। তাহলে ক্যান্ডিডেট হবে প্রায় 150 জন। তাহলে আমি 150 জন থেকে 30 জন কীভাবে বাঁচবো, এটা খুব ডিফিকাল্ট কাজ হয়ে যাবে। এই জিনিসটা শুধু আমরা সহজ করে দিয়েছি। এটা একটা আইন সংশোধনের প্রশ্ন আছে যদি হিল ট্যাক্ট ইলেকশন করতে হয়। আর আইন নানা কথা বলছি, 3টা হিল ট্যাক্টের ক্ষেত্রে 3টা আইন 3 ডিস্ট্রিক্টে এই সংশোধন করতে হবে। আর যদি আপনি ভূমি ব্যবহার আইন করতে যান, এটা একটা আইন করার জন্য আমরা খসড়া দিয়েছি, এটা করতে হবে। তারপরে লোকাল গভর্নমেন্ট কমিশন করলে এটার জন্য একটা আইন। আর যদি লোকাল গভর্নমেন্টের যে আমরা যে সংস্কারগুলো বললাম সেটা করতে গেলে যে আইন সেটার একটা খসড়া আছে, একটা একীভূত একটা আইন, সিঙ্গেল অ্যাক্ট। 100টা অ্যাক্টের 5টা মৌলিক আইন এবং 100টা অধস্তন আইন এবং অন্যান্য এগুলো বাদ দিয়ে একটা সিঙ্গেল অ্যাক্ট, এটা আমরা করেছি। এইগুলোই শুধু আইন করতে হবে, অ্যাক্ট করতে হবে। বাকি যতগুলো সুপারিশ আছে সবগুলো এক্সিকিউটিভ অর্ডারে করা যাবে। 51টা না, আমাদের আরও সুপারিশ তো আছে। এই সবগুলো কিন্তু, যেমন ধরেন বিচার বিভাগ স্থাপন করা উপজেলায়, এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু করা সম্ভব। এরকম করে মিনিস্ট্রি সংশোধন করা, এগুলো কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে করা সম্ভব। আমাদের বেশিরভাগ জিনিসগুলো এটা বিবেচনা করে এক্সিকিউটিভ অর্ডারে করা সম্ভব। জি বলেন। স্যার, আমার নাম মুস্তাফিজ, আমি ফিনান্সিয়াল এক্সপ্রেসে কাজ করি। আমার একটা কোয়েরি আছে। একটা হচ্ছে যে শুনতে পারি না ঠিক মতো, আপনি বলছিলেন যে লোকাল গভর্নমেন্টের জন্য আমাদের বাজেট এখন 0.5%, 5%, এটা একটা 5% না, 0। 0.5%। জি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে জুডিশিয়ারি যে কথাটা আপনি বলেছেন যে উপজেলা লেভেলে নিয়ে যাওয়ার জন্য, এটা নিয়ে তো একটা বড় রায় হয়েছে যে লোকাল এই সমস্ত কোর্ট আসলে এটা ফ্রিডম, আমাদেরকে সংবিধানের পরিপন্থী, একটা বড় রায় অলরেডি আছে। না না, এরকম কোনো রায় নাই, এরকম কোনো রায় নাই। কী এরকম আপনি বলেন। আমি আব্দুর রহমান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনি যেটা বলছেন যে মাজদা হোসেন কেসের কথা বলছেন, এবং এইটা এই ভিলেজ কোর্টটা মাজদা হোসেন কেসের পরিপন্থী। এই কারণেই আমরা এটাও মাজদা হোসেন কেসের যে 12টা সুপারিশ আছে তার 8 নম্বর সুপারিশে বলা হয়েছে যে এক্সিকিউটিভ এবং লেজিসলেচার থেকে জুডিশিয়ারি সম্পূর্ণ পৃথক থাকবে। দ্যাটস ওয়াই এখানে ভিলেজ কোর্টটা এই কনস্টিটিউশনালি এবং অ্যাপেক্স কোর্টের রায় দ্বারাই এটা পারিত, এই ভিলেজ কোর্ট চলতে পারে না, এটা আনকনস্টিটিউশনাল। এই জন্য আমরা বলছি যে আমাদের আনটিল যে পর্যন্ত এই আমরা যে সালিশ ব্যবস্থা বা বিরোধ নিষ্পত্তি যে ব্যবস্থাটা আমরা করতে যাচ্ছি, উপজেলা লেভেলে একজন এডিআর অফিসারের মাধ্যমে একজন জজ থাকবেন, তার মাধ্যমে উপজেলা ইউনিয়ন পর্যায়ে এই আপোষ মীমাংসা সেন্টারগুলো তার তত্ত্বাবধানে পরিচালিত হবে। এইটা যখন ফুল টাইম ফুললি এক্সিকিউটেড হবে তখন আর ভিলেজ কোর্টের আর প্রয়োজনীয়তা থাকবে না। কিংবা আমরা যে কি করেছি, যে এটা সুপারিশ করেছি যে আইনটা 5টা প্রতিষ্ঠানের যে একীভূত একটা আইন, সেই আইনের উপরে এইটা যদি আইন করা হয় তাহলে অটোমেটিক্যালি ভিলেজ কোর্টটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, আমি ভিলেজ কোর্টের ব্যাপারে বলছি না, আমি বলছি যে উপজেলায় কোর্ট 8টি বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হচ্ছিল একইভাবে। এটা তো আপনারা উপজেলা লেভেলের কথা বলেছিলেন, তখন তো বিভাগীয় কোর্ট হাইকোর্ট বেঞ্চের কথা বলা হয়েছে, সেটাকে নারায়ণ ভট করেছে। ওইটা হলো 8ম সংশোধনী মামলা, যেটা এরশাদের আমলে যেটা হয়েছিল, সেটা আনোয়ার হোসেন ভার্সেস বাংলাদেশ মামলায় এইটা আসছে।
তখন এটার ব্যারিয়ারটা ছিল, তখন উনি করছিলেন কি এরশাদ সাহেব পার্মানেন্ট কোর্ট সেট আপ করেছিলেন, যেটা কনস্টিটিউশনের আর্টিকেল 100 এ বলা আছে যে টেম্পোরারি কোর্ট করা যাবে, কিন্তু উনি যখন পার্মানেন্ট কোর্ট করেছেন, দ্যাট ওয়াজ দ্য আনকনস্টিটিউশনাল, ওই সময় ডিক্লেয়ার করেছেন এফেক্স কোর্ট। কারণ হলো পার্মানেন্ট কোর্ট করার সুযোগ ছিল না কনস্টিটিউশনের আর্টিকেল 100 অনুসারে। এই কারণে আর ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেম যেহেতু আমাদের, এটাও তখন যারা সুপ্রিম কোর্ট অ্যামিকাস কিউরি ছিলেন তারা বলছেন যে না, ইউনিটারি সিস্টেম গভর্নমেন্ট সিস্টেমে এটা করা যাবে না, তার বিভাগে বিভাগে করা যাবে না। কত পার্সেন্ট? এইটা ছিল আমরা হোসেন ভার্সেস বাংলাদেশ মামলায় প্রেক্ষাপটটা ছিল। সাজেদা ফার্স্টে কিন্তু না, এখন তো অলরেডি যেমন আমাদের জেলা পর্যায়ে এরিয়া আরো কিছু কোশ্চেন আছে। আমি একটা না, ঠিক আছে, বাস এটা ওনার সাথে শুনি আগে। আপনি বলেন, আপনি বলেন, এই মেয়েটা আপনি বলেন ভাই। আমি সাজিদা সুটি এটিএমে কাজ করি। স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন আগে হবে, এটা নিয়ে কিন্তু আলোচনা বেশ অনেকদিন ধরে, বিশেষ করে বিএনপি এ ব্যাপারে প্রচুর আপত্তি জানাচ্ছিল। আপনাদের এক্ষেত্রে সুপারিশ কি? কোন নির্বাচনটা আগে হলে ভালো হয়? স্থানীয় সরকার থেকে জাতীয় নির্বাচন আগে হলে বেটার নাকি পরে হলে বেটার? এটা আমরা ইচ্ছা করেই এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলিনি। আমরা বলছি সরকার এবং রাজনৈতিক দলগুলো একমত হয়ে এটার সিদ্ধান্ত নিন। দুটোই ইম্পর্ট্যান্ট, স্থানীয় নির্বাচন ইম্পর্ট্যান্ট, জাতীয় নির্বাচন ইম্পর্ট্যান্ট। এটাকে একটার আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুটোই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, ইউনিয়নে কেউ নাই, জেলায় উপজেলায় সবখানে শূন্যতা, পৌরসভা সিটি কর্পোরেশন। সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতেই বিরাজ করছে। সুতরাং এই স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার, বৈধ নেতৃত্ব নিয়ে আসা দরকার। এটা কখন কিভাবে করবে এটা আমরা পরিষ্কার করে এখানে বলি নাই, কারণ যেহেতু জাতীয় ঐক্যমত্য না হলে এটা আমরা বলে একটা বিভেদ সৃষ্টি করার দরকার নাই। আমরা কিন্তু নির্বাচনের প্রয়োজনটা বলেছি, নির্বাচনটা প্রয়োজন। আমার একটা ছোট্ট কোশ্চেন আছে স্যার। আমার নাম অমিত পাল, দৈনিক সমকাল পত্রিকায় কাজ করি। স্যার, আপনি যখন ফেব্রুয়ারিতে একটা খসড়া দিয়েছিলেন এই কমিশনের যে সুপারিশ, তো ওইটাতে তখন আমরা কিন্তু শুনছিলাম যে স্থানীয় সরকার পর্যায়ে, বিশেষ করে ইউনিয়ন পরিষদে যারা সরকারি কর্মকর্তা আছেন স্থানীয় পর্যায়ে, তারা হচ্ছে হয়তো ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচন করতে পারবেন বা কাউন্সিলর পদে নির্বাচন করতে পারবেন, এরকম একটা কথা আমরা শুনেছিলাম। আপনাদের এই সুপারিশে কি এই ধরনের বিষয়টা বহাল আছে? হ্যাঁ, আমাদের সুপারিশ এটা বহাল আছে, কারণ হচ্ছে এটা পৃথিবীর অনেক দেশে এটা উদাহরণ আছে। কারণ এখানে লোকাল গভর্নমেন্ট একটা জিনিস খেয়াল করবেন, আবার আগে আমাদের যে লোকাল গভর্নমেন্টগুলো ছিল তাতে খণ্ডকালীন এবং পূর্ণকালীন কোনো বিষয় ছিল না। চেয়ারম্যান কি পূর্ণকালীন না খণ্ডকালীন এটা কোনো স্পষ্ট বিধান নাই। মেম্বারের কাজটা কি পূর্ণকালীন না খণ্ডকালীন? আমরা এখন খণ্ডকালীন এবং পূর্ণকালীন করেছি। চেয়ারম্যান যিনি হবেন, চেয়ারম্যান কাউন্সিল এবং সভাধিপতি, এরা পূর্ণকালীন। এইখানে এখন চাকরি করে আপনি পারবেন না করতে, কিন্তু মেম্বার হতে কোনো আপত্তি দেখি না। মেম্বারের কাজটা পূর্ণকালীন না, শুধু সবাই অ্যাটেন্ড করা। এখন আমাদের মেম্বার যারা হন তারা মনে করেন যে আমি বলেছেন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, এটা কোনো প্রয়োজন না, এটা কোনো চাকরি না। এটা হচ্ছে একটা সমাজসেবায় অংশগ্রহণ করা। সেই জন্য আমরা মেম্বারশিপ এবং কাউন্সিলর হওয়া এটা সবার জন্য মুক্ত করার প্রস্তাব করেছি। সরকারি বেসরকারি যেই চাকরি করুন এটা আপনি ইলেকশনটা করতে পারবেন, কিন্তু চেয়ারম্যান বা এই জাতীয় পজিশন যেগুলো আছে, এক্সিকিউটিভ পজিশন, এগুলোতে যেতে গেলে আপনাকে চাকরি ছাড়তে হবে। এটা আমাদের এখনও বহাল আছে, আমরা এটা করছি। আর ওয়ার্ড সিস্টেমটাকে আমরা অনেক বড় করেছি, কারণ ইউনিয়ন পরিষদ এমনও আছে 4,75,000 পপুলেশন, এরকম ইউনিয়নও আছে, 10,000 5,000 ইউনিয়নও আছে, কিন্তু সবার ওয়ার্ড 9টা। এটাকে আমরা বলেছি 9টা ওয়ার্ড মিনিমাম রেখে বাকিটা পপুলেশন অনুযায়ী 49 পর্যন্ত 39 পর্যন্ত ওয়ার্ড সংখ্যা নিতে পারেন। এটা আমরা আরেকটা সাজেশন আছে এই, কিন্তু আমরা ওই চাকরি ফুল টাইম কোনো একটা। স্যার, আমি মেহেদী হাসান বলছিলাম একুশে টেলিভিশন থেকে। স্যার, আইয়ুব খানের আমলে ছিল যে পাবলিক ভোটে মেম্বার নির্বাচিত হতো, মেম্বাররা চেয়ারম্যান নির্বাচিত হতো, এটার নাম দিয়েছিলেন গণতন্ত্র। আপনি যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করেন সেরকম কিছু কি হচ্ছে? আবার
না, আপনার কথা, আপনি খুব রং। ইতিহাসটা পরিষ্কারভাবে আপনি জানেন না বা আরও ভালো করে দেখতে হবে। এটা ছিল মৌলিক গণতন্ত্র বলা হতো। ওখানে যে মেম্বার নির্বাচন হতো, পূর্ব পাকিস্তানে 40,000, পশ্চিম পাকিস্তানে 40,000। এই 40,000 লোক সারা দেশের মানুষকে ডিসইনফ্লুয়েন্স করে ফেলতো। সারা দেশের মানুষ আর কোনো ভোটাধিকার থাকতো না। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করতো, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচন করতো, এমপিএ নির্বাচন করতো, এমএনএ নির্বাচন করতো এবং রাষ্ট্রপতি নির্বাচন করতো। এটাকে বলা হতো মৌলিক গণতন্ত্র। সেই কারণেই এটা ছিল খারাপ। এর সাথে খালি মেম্বারের বোর্ডে চেয়ারম্যান হচ্ছে বলেই এটা খারাপ হয়ে যায় নাই, কারণ মেম্বারের বোর্ডে চেয়ারম্যান পৃথিবীর বহু দেশে হচ্ছে, আমার এখানে পার্লামেন্টও তাই হচ্ছে। সুতরাং এই জিনিসটা হচ্ছে কি, আপনি গণতন্ত্রের ব্যাপ্তি শুধুমাত্র একজন চেয়ারম্যান হয়ে গেলাম আর বাকি মেম্বারদের কোনো রকমের গুরুত্ব থাকলো না, কাউন্সিলরদের কোনো গুরুত্ব থাকলো না, কাউন্সিলরদের কোনো কাজ থাকলো না, এক চেয়ারম্যানই সব ডিসিশন নিল, এটা কোনো গণতন্ত্র না। আমরা এতদিন পর্যন্ত যে গণতন্ত্র, যে লোকাল গভর্নমেন্ট দেখে আসছি, এটা চেয়ারম্যান রাজত্ব, মেয়র রাজত্ব। আপনার দক্ষিণের মেয়র, উত্তরের মেয়র, এরা কি কাউন্সিলের মিটিং করতো? কাউন্সিলটা কি কাজ করেছে? তো এই জিনিসটা আমরা দেখছি না কেন? আমরা চাই যে ফাংশনাল কাউন্সিল। এখন একটা চেয়ারম্যানশিপ, একটা মেয়রশিপের জন্য ইউনিয়ন পরিষদ লেভেলে অ্যাভারেজ 5 জন কন্টেস্ট করে, 5 জন থেকে একজন চেয়ারম্যান হন, বাকি 4 জন কিন্তু 5 বছর আর নাই। এখন যদি আমরা যে সিস্টেমটা এখন চিন্তা করছি, সেই সিস্টেম হলে ওই 5 জনেই মেম্বার হবে। 5 জনেই মেম্বার হলে পরিষদের কোয়ালিটি ডিফারেন্ট হয়ে যাবে, পরিষদের ডিবেট, পরিষদের প্রতিদ্বন্দ্বিতা, এটা কিন্তু অন্যরকম চরিত্র পাবে। এখন কিন্তু মেম্বার আর চেয়ারম্যানের দূরত্ব অনেক বেশি, তাতে করে এখানে কোনো ডিবেট হয় না, কোনো আলোচনা হয় না, চেয়ারম্যানের সিদ্ধান্ত হয়ে বসে থাকে। এই সিস্টেমের কাউন্সিল কিন্তু এটা অনাগত কাল ধরে চলতে পারে না। লাস্ট কোশ্চেন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, বিদ্যমান স্থানীয় সরকারের পদ্ধতিতে যে নারী প্রতিনিধিত্ব আছে, এটা খুবই একটা অকার্যকর পদ্ধতি। এখানে 3টি ওয়ার্ড মিলে একজন নারী প্রতিনিধি থাকার কারণে তার আসলে কোনো কাজই থাকে না, সবসময় ওয়ার্ড কাউন্সিলর থাকার কারণে। তো সেই জায়গায় নিশ্চয়ই আপনাদের বিকল্প কোনো প্রস্তাব আছে যেখানে নারীরা সরাসরি নির্বাচন করবে এবং সেই ওয়ার্ডে কোনো পুরুষ কাউন্সিলর থাকবে না। এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। এটা একটু করে বলেছিলাম, এটা আপনি অত্যন্ত কারেক্ট। এটা পুরুষ শুধু নারী কাউন্সিলর না বা নারী মেম্বার না, ওই পুরুষ মেম্বাররা আসলে কোনো কাজ করার কোনো রাইট থাকে না, কারণ এই বর্তমান সিস্টেমে। তো আমরা নারীদের ক্ষেত্রে যেটা করা হয়েছে যে আসন সংরক্ষণ না, 3 আসনের মধ্যে একটা আসন আলাদা করে ইলেকশন করা, সেটা না করে ওই 3টা আসন, 3টা ওয়ার্ড আপনি নির্ধারণ করবেন। এই 3টা ওয়ার্ডে পুরুষ কন্টেস্ট করবে না, ফলে উনি একটা ওয়ার্ড পাবেন এই 5 বছর, এবং তারপরে সেকেন্ড টাইমে কিন্তু উনি সেই সুযোগ পাবেন না, তাই কিন্তু তখন অন্যদের সাথে কন্টেস্ট করতে হবে। এখন হচ্ছে সংরক্ষিত সিস্টেমটা যুগ যুগ ধরে একই রকম থেকে যাচ্ছে। কিছু মহিলারা শুধু সবসময় যুগ যুগ ধরে ওই সংরক্ষিত আসনে ইলেকশন করছে। এখন আপনি সংরক্ষিত আসন পাবেন 3 বছরে একবার, 3 ইলেকশনে একবার, সবসময় কিন্তু সংরক্ষণ পাবেন না আপনি, কারণ একবার যখন সংরক্ষিত আসন নির্বাচিত হওয়ার পরে আপনার ক্যাপাসিটি হইলে আপনি তখন পুরুষের সাথে কন্টেস্ট করতে হবে। তা আমরা গুণায়ন পদ্ধতির সাজেশনটা দিয়েছি, তাও 3 টার্মের জন্য। 3 টার্মের পরে রিভিউ করে ঠিক করতে হবে আবার। থ্যাংক ইউ Thank you. ভেরি মাচ। না, আপনি তো কোশ্চেন করছেন। থ্যাংক ইউ। না, আমরা একটা প্রেস রিলিজ দিব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।